নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম ইন্টারভিউর পরে। শুনতে থাকুন আজকের গল্প ইন্টারভিউর পরে। চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিল নন্দিতা। এসপ্ল্যানেডে এসে অনেক ছুটোছুটি করতে হলো, তবু তিনটে ট্রামের একটাও ধরতে পারল না। চতুর্থটির আশায় দাঁড়িয়ে রইল চুপ করে। এখনো অবশ্যই আপিস ছুটির ভিড় শুরু হয়নি। অন্য কেউ হলে উঠতে পারত, কিন্তু নন্দিতা পারল না। স্কুল কলেজের অভ্যেস আর নেই। এখন দলিত পিষ্ট না হয়ে ফাঁকে ফিকিরে ফস করে গলে গিয়ে ঝুলতে ঝুলতে দাঁড়িয়ে থাকার কৌশল অনায়ত্ত। অত্যন্ত ক্লান্ত দেখাছিল তাকে। চোখ নিষ্প্রভ, ঠোঁট রঙহীন। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় ধুঁকছিল। আজ 5 মাস যাবৎ মাইনে নেই স্কুলের। একেবারে মরণান্ত অবস্থা। এই স্কুলের এই ধরন, মাঝে মাঝেই আটকে যায়। আবার 2-4-5 টাকা করে দিয়ে দিয়ে যেই শোধ হয়ে ওঠা আবার বন্ধ হয়। একইভাবে চলছে আজ 9 বছর। কিন্তু এবারের মতো এত লম্বা সময় আর হয়নি কখনো। মিতস্পৃহ হয়ে আজকাল তাই অন্য চাকরি খোঁজে সে। দরখাস্ত পাঠিয়ে পাঠিয়ে কত পয়সাই না দিতে হলো পোস্ট অফিসকে। কেউ জবাবও দেয় না। এরা দিয়েছিল 270 টাকার মাইনের এক কিরানিগিরি। নন্দিতার পথের মধ্যেই বসে পড়তে ইচ্ছে করছিল। সে আর দাঁড়াতে পারছিল না। সকাল থেকে বড় হাঙ্গামা গেছে। কাল রাত থেকে মার অসম্ভব জ্বর বেড়েছে। আজ প্রায় 6 মাস তিনি সমানে ভুগছেন। ডাক্তারে, ওষুধে, দুশ্চিন্তায়, দেনায়, এমনিতেই পাগলের মতো অবস্থা। তার উপর এক নতুন উপসর্গ হয়ে দাঁড়িয়েছে তার পরের বোন সুমিতা। নন্দিতার চেয়ে অনেকটাই ছোট সে। নন্দিতার পিঠোপিঠি ভাই ছিল একজন, বাল্য বয়সেই মারা গেছে। তারপর সুমিতা, সুমিতার পরে অমিতা। সুমিতার আচরণ বেশ কিছুকাল যাবতই চোখের ঠেক ছিল। কোথায় কোথায় সে যে রহস্যজনকভাবে ঘুরে বেড়ায় বুঝতে পারা যায় না। কোথা থেকে যে টাকা পায়, শাড়ি ব্লাউজ কেনে, তাও এক তাজ্জব ব্যাপার। কিন্তু সবচেয়ে খারাপ লাগলো, ওর কাছ থেকে কৈফিয়ত নেবার বদলে মা টাকা নেন জেনেই। এরপর সে আর মেজাজ ঠিক রাখতে পারল না। মাকে কিছু না বলে বোনকে আজ সকালে ঠাস ঠাস করে চড় মেরে বলেছিল, তোর মান সম্মান নেই? তুই ভদ্রলোকের মেয়ে না? সুমিতা জ্বলন্ত চোখে তাকিয়ে বলেছিল, ভদ্রলোক ধুয়ে তো অনেক জল খেয়েছিস। কোন ভদ্রলোকটা এসে তোকে উদ্ধার করলো শুনি? ওসব বুলি আমার কাছে কপচাস না। নন্দিতা বলল, আবার তুই মুখ মেলে কথা বলছিস? তোর লজ্জা করে না? তুই মরতে পারিস না গলায় দড়ি দিয়ে? ঝাঁকড়া চুল এক ঝাপটায় সরিয়ে লাল টকটকে মুখে সুমিতা বলল, কেন মরবো? কিসের জন্য মরবো? কোন দুঃখে মরবো দিদি? দেখিস আমি কত সুখে থাকি। এই আমাকেই তোরা তখন তোয়াজ করবি এসে। চুপ চুপ চুপ, তুই কর। তোর ওই শিক্ষয়িত্রীপনা আমার উপরে ফলাতে আসিস না। এরপরে নন্দিতা চেঁচিয়ে বলেছিল, মেরো মেরো, তুই বেরিয়ে যা বাড়ি থেকে। তোর মতো মেয়েকে আমি কিছুতেই বরদাস্ত করব না। হয় তুই স্বভাব বদলাবি, নয়তো বেরিয়ে যাবি। হ্যাঁ, আমি বেরিয়েই যাব। তোর ভাত আর আমি খাবো না। এই বলে গটগট করে তক্ষুনি সে বেরিয়ে গেল। আর ঘড়ির দিকে তাকিয়ে নন্দিতা স্নান খাওয়া ভুলে শাড়ি বদলে চুল বেঁধে স্যান্ডেল পায়ে ছুটে বেরিয়ে এলো মাঝ রাস্তায়। আস্তে আস্তে দেখল জানলা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে অমিতা, সবচেয়ে ছোট বোন।
তারও 16 বছর পূর্ণ হলো। তার জীবনও বঞ্চনায় ভরা। মার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না অনেক দূর পর্যন্ত অনুসরণ করলো তাকে। দেখতে দেখতে কি হয়ে গেল সংসারটা। অথচ একটা সময় সবাই কত সুখী ছিল। অল্প বয়সগুলো কত রং দিয়েই না ভরা ছিল। আসলে বড় বাড়িটা ভেঙে গিয়েই সব যেন কেমন হয়ে গেল। ঠাকুমা বেঁচে থাকতে মা বা কাকা জ্যাঠামশাই সবাই যখন একসঙ্গে ছিল, নিজের ভাগে বাবা বাড়ি ভাড়া দিতেন মাত্র 19 টাকা। মৃতদের দিতে হতো 2 টাকা। ইলেকট্রিক বিল 2.5 থেকে 3। হাট বাজার খাওয়া দাওয়ার খরচও সেইভাবেই চলত। কাজেই অভাব তো দূরের কথা, বরং ভরা থাকতো হাতের মুঠো। মা গয়নাও গড়াতেন পুজোর সময়। ভালো ভালো কাপড় জামা পরত। তারা ভালো খেত, এমনকি ছুটি ছাটায় কাছে পিঠে বেড়াতেও যেত দল বেঁধে। কিন্তু আলাদা হয়েই খরচ যেন হাঁ করে গিলতে এলো। 1 লাফে বাড়ি ভাড়া উঠে গেল 200 টাকায়। বৃদ্ধের মাইনে 30। দৈনিক 1.5 টাকার বাজার 10 টাকায় উঠে ঘাম ছুটিয়ে দিল বাবার। মা বললেন, আর তো কদিন, ছেলে তারপর পিছনে দাঁড়াবে তোমার। নন্দু সমু দুজনেই স্কুল ছাড়িয়ে কলেজে ঢুকেছে, এখন তো টানতে কষ্ট হবেই। মার কথা শুনে নন্দিতা অভিমান করে বলতো, আহা, শুধু দাদাই বুঝি পিছনে দাঁড়াবে, আমি বুঝি দাঁড়াবো না? মা আদর করে বলতেন, তুই তো কিছুদিন বাদে পরের ঘরেই চলে যাবি, আমাদের হয়েই থাকবি নাকি চিরকাল? হ্যাঁ, থাকবো, জেদি গলায় বলেছে। এবং সেই জেদ তার অমূলক ছিল না। বিয়ের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা ছিল তার মধ্যে। বিয়ে ভাবলেই যাকে তার মনে পড়ত, সে ছিল বহু দূরে, বিখ্যাত অথবা কুখ্যাত দুর্ধর্ষ রাজনৈতিক পাণ্ডা বরুণ সরকারের সঙ্গে আলাপ হলো তার বিয়ে পাশ করবার পরে। যখন সে সত্যি বাবার পিছনে দাঁড়াবার জন্যে এমএ না পড়ে চাকরির কথা ভাবছে, তখন। কেননা ততদিনে প্রমাণ হয়েছে, ছেলেকে নিয়ে মা যত আশাই করুন, ছেলে তার অপদার্থে চূড়ান্ত। বিয়ে পড়তে পড়তে সেই যে বসে রাজা উজির মারতে লাগলো, অনুরোধে উপরোধে, আদেশে নির্দেশে, রাগে স্নেহে কিছুতেই তাকে একটা কাজে ঢোকানো গেল না। তখন মনে হয়নি, কিন্তু ওই বরুণই ছিল তাদের জীবনে প্রধান অমঙ্গল। কি যে জপালো তাকে। সে ঘর ছাড়ল, বাড়ি ছাড়ল, বলতে লাগলো, যার যার পরিবারটুকু নিয়ে তো শেয়াল কুকুরেও বাঁচতে পারে, আমি সেরকম জীবন চাই না। আমি দেশের কাজ করতে চাই, জনগণের সেবা করতে চাই। এই বলে অনেক ট্রামবাস পুড়িয়ে, মিছিলে জিগির তুলে, সামনে মার কাছ থেকে টাকা নিয়ে, সিগারেট খেয়ে মদ খেয়ে আড্ডা মেরে পুরো রকেট ছেলে হয়ে গেল। তারপর একদিন মারামারি করে মারা গেল হাসপাতালে। আর যতদিনে দাদা মারা গেল, ততদিনে বরুণ তার বোনকে ধরে ফেলেছে। তাকেও দীক্ষা দিয়েছে দেশোদ্ধারের মন্ত্রে। সাংঘাতিক আবেগ ঢেলে প্রেম নিবেদন করেছে। আর একটা ট্রাম এবার ধরতেই হবে, উঠতেই হবে, নইলে শুরু হয়ে যাবে আপিসের ভিড়। ঝেপে বৃষ্টিও আসছে, আকাশ অন্ধকার হয়ে গেল। লোকগুলো কি সাক্ষাতে সময় দিয়েছিল 10:40, আর ডাকলো কিনা 2টোর সময়। এখন 3:40। এতখানি বেলা পর্যন্ত 1 কাপ চা ছাড়া কিছু মুখে দেয়নি সে। শরীর কাঁপছে খিদেতে, মাথা ঘুরছে। হুড়োহুড়ি করে ট্রাম ধরবার শক্তি আছে নাকি? বাঁধুন বাঁধুন, বেঁধে দিন। 1 পা তুলেছিল কোনো মতে, ট্রামটা ছেড়ে দিল। তলিয়ে যেতে যেতে দাঁড়িয়ে গেল নন্দিতা। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ইস, কত লোক এই শহরে,
প্রতিদিন কতগুলো লোক বন জঙ্গলের প্রাণীর মতো মরি বাঁচি করে খাবার সন্ধানে ঘুরে বেড়ায়। সব জন্তু হয়ে গেছে, পেটের জ্বালায় ধুপে জন্তু। মরুণ বলেছিল, বয়স আমার কম হলো না, লোকে আমাকে যাই বলুক, আমি একনিষ্ঠভাবে এ জীবন দেশের কাজে উৎসর্গ করে রেখেছি। কিন্তু তোমাকে দেখে সব উল্টোপাল্টা হয়ে গেল। এই প্রথম আমি উপলব্ধি করলাম স্ত্রী পুরুষের প্রেম সর্বগ্রাসী। সে আমার দেশপ্রেমকে অনেক দূরে নিয়ে গেছে। তার জায়গায় যিনি আমার ঈশ্বরী, সে হচ্ছে তুমি, 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 তুমি। বলবার সময় সে চোখেও জল এনে ফেলেছিল। এবং নন্দিতা, যে তার 15 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত একটা মানুষকেই শুধু অন্তরঙ্গ বলে ভাবতে পেরেছে, তার চোখও প্রায় সজল হয়ে উঠল। বরুণ সরকার বিষয়ে সে অনেকের মুখেই অনেক রকম শুনেছে। কেউ বলেছে 1 নম্বরের ধাপ্পাবাজ, কেউ বলেছে রাজনীতি ওকে খেলো, কেউ বলেছে মিথ্যুক, কেউ বলেছে চরিত্রহীন। কিন্তু এই কথা সবাই স্বীকার করেছে। সেই মিছিল জমাতে যত ওস্তাদ, বক্তৃতায় তত পটু, আর আপন দলে লোক জোটাতে জুড়ি নেই তার। লোকটির নাম শুনে শুনে এক ধরনের ঔৎসুক্য জমানো ছিল নন্দিতার মনের মধ্যে। আলাপ হয়ে বাক চাতুর্যে অভিভূত হয়েছিল, প্রেম নিবেদনে ঘায়েল হল। তার বেকার যুবতী মন দেখতে দেখতে টলে গেল। সেও ঠিক তার দাদার মতোই মা বাবা ভাই বোনের কথা না ভেবে বিশ্বের চিন্তায় পোস্টার লিখতে লাগলো রক্তের অক্ষরে। আপন দলের প্রয়োজনে নেকড়ের মতোই হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়তে লাগলো অন্য দলের উপরে। অনেক বুলি শিখল, উদ্ধত হলো, বিবেকের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে মনে মনে ভাবল, মর্তের বরুণ আর স্বর্গের ঈশ্বর দুজনেই সমগোত্র। অবশ্যই ঈশ্বর এবং স্বর্গ এ দুটো কথা সে রূপক হিসেবেই ভেবেছিল, কেননা তাদের অভিধানে ও দুটো শব্দের কোনো অস্তিত্ব নেই। মোহ যখন এইরকম চরমে, তখন সেই দূরের মানুষ রমেন এসে উপস্থিত। তেমনি উজ্জ্বল চোখ, ঝকঝকে চেহারা, ছটফটে কর্মিষ্ঠ স্বভাব। বয়সে পরিণত হয়েছে, যোগ্য হয়েছে, চেহারায় শিক্ষা ছাপ। দেখেই নন্দিতা মনে মনে ঠোঁট বাঁকিয়ে বলল, বুর্জোয়া। বড় লোকেদের মুখে থুতু না ছিটিয়ে বরুণ জলস্পর্শ করে না, সুতরাং তার শিষ্যার জীব চুল বুলিয়ে উঠল দুটো কথা শুনিয়ে দেবার জন্যে। রমেন তাদের কুটুম্ব, কোনো সম্পর্কিত দিদির দেওর। এক সময় এ রমেনই তাদের বাড়িতে থেকেই পড়াশুনো করত। তাদের বাড়িতে মানে তারা যখন যৌথ পরিবারের অন্তর্ভুক্ত ছিল, যখন বাবা কাকা জ্যাঠামশাইরা সব একান্ন পরিবার ছিলেন। প্রেসিডেন্সি কলেজে পড়ত রমেন। মা ছিল না, বাবা মফস্বলের কোনো একটা কলেজে বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। রমেন এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে আইএতে ভর্তি হলো। মস্ত বাড়ি, বাড়িতে ঘরেরও অভাব নেই, লোকেরও অভাব নেই। সব সময় তরুণ তরুণীরা হালকা হয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, বাচ্চারা খেলছে, বড়রা সংসার দেখছে। তারই মধ্যে এই আগন্তুক ছেলেটি এসে মিশে গেল সকলের সঙ্গে। স্বভাবের সারল্যে, বাধ্যতায় সবাই মুগ্ধ। বড় জ্যাঠামশায়ের বড় মেয়ে বর্দি আর মেজ জ্যাঠামশায়ের মেয়ে পুনিদি দুজনেই একসঙ্গে প্রেমে পড়েছিল ওর। আর ওর নিজের সমস্ত মনোযোগ ছিল নন্দিতার উপরে। সদ্য বড় হয়ে ওঠা শাড়ি ধরা 12 বছরের নন্দিতা। নন্দিতা উপভোগ করত সেই মনোযোগ, সে থরথর করত সব সময়। তার সুখের কোনো ব্যাখ্যা ছিল না। সেই 12 থেকে 15, এই 3 বছরে যতদিন না ঠাকুমা মারা গিয়ে ভাই ভাই ঠাঁই ঠাঁই হলো সব,
আর রমেনের বাবা অকস্মাৎ চেষ্টা চরিত্র করে মিলেতে এক সামান্য চাকরি জুটিয়ে ছেলেকে নিয়ে চলে গেলেন। ততদিনে সেই সুখ পাকা ফলের মতো প্রেমের নিবিড় রসে ভরে উঠেছিল। যাবার আগে চিলকুটির ছাতে আড়াল খুঁজে জড়িয়ে ধরে রমেন বলেছিল, যেখানে যাই, যেখানেই যাই, যেখানেই থাকি, আমি তোমাকে বলবো না নন্দু। পড়াশুনো সাঙ্গ করে আমি ঠিক ফিরে আসব। নন্দিতার কোনো কথা বলার মতো অবস্থা ছিল না। সে হেঁচকি তুলে কাঁদছিল। ছোট মেয়ে, ছোট ছেলে, প্রেমপত্র লিখবার মতো সাহস তাদের কারোরই ছিল না। তবু সাধারণভাবে খবরাখবর দেওয়া নেওয়ার পার ছিল কিছুদিন। শেষে সেটাও কবে যেন বন্ধ হয়ে গেল। কিন্তু মনের মধ্যে বেঁচে থাকলো স্মৃতি। এই সেদিনও কত মধুরভাবে রমেনকে স্মরণ করেছে নন্দিতা। বাবা মা যখনই তার বিয়ের জন্য সচেষ্ট হয়েছেন, এদিকে ওদিকে চোখ ফেলেছেন, কোনো যোগ্য পাত্র দেখলেই টাকা কড়ির কথা ভেবে আকুল হয়েছেন। সীমাহীন দুরাশায় নন্দিতার মনে হয়েছে হয়তো সত্যি রমেন ফিরে আসবে একদিন, তার স্বল্পবিত্ত মা বাবার উচ্চাশাকে সম্পূর্ণভাবে পূরণ করে বলবে, আমি আপনাদের মেয়ের বাণী প্রার্থী। আর মা বাবা বিশ্বাস করতে পারবেনই না সেই সৌভাগ্য। কিন্তু সত্যি যখন সে এলো, মা বাবা সত্যি তখন আদর অভ্যর্থনায় উদ্বেল হয়ে উঠলেন। সে কিন্তু ক্রুদ্ধ হলো। তার মনে হলো রমেন স্বার্থপর। রমেন কিছুই ত্যাগ করেনি তার দেশের জন্যে, কিন্তু বরুণ করেছে। বরুণ তার ডিগ্রির পিছনে ধাওয়া করেনি, কোনো দিনই বড় চাকুরে হবার লোভ করেনি। নিঃস্ব থেকে নিঃস্বতর হয়েছে পার্টির কাজে। অথচ মা বাবা কি আদিক্ষেতাই না করছেন রমেনকে নিয়ে। আর যে লোক ত্যাগের মহিমায় সমুজ্জ্বল, সেই বরুণের উপর কি অশ্রদ্ধা, কি রাগ। তাঁদের ধারণা দাদার বিপদগামিতার জন্য যেমন বরুণ দায়ী, তার মৃত্যুর জন্য সেই দায়ী। বাড়িতে এখন হাসি নেই, আনন্দ নেই, স্বাচ্ছন্দ্য নেই, কিচ্ছু নেই। সমস্ত বাড়িটা ঘিরে আছে শোক আর অভাব। সরকারি চাকরিতে অবসরপ্রাপ্ত হয়ে বাবা 1/3 মাইনে পাচ্ছেন, তাতে রাসাচ্ছাদন হতে চায় না। বরুণ কি করবে? সব দোষী বরুণের। মা জানেন এই মুহূর্তে তার মেয়ে কার প্রতি আসক্ত হয়েছে। শোক ভুলে কোনো কোনো দিন তুমুল ঝগড়া করেন তাই নিয়ে। কাঁদতে কাঁদতে বলেন, সাবধান হ, সাবধান হ তুই কিন্তু। তখন দাদা মারা গেছে 4 মাস আগে। নন্দিতা প্রেমে পড়েছে 3 মাস আগে। এর মধ্যে এই প্রথম বাড়িতে একটা প্রাণের স্পন্দন পাওয়া গেল রমেনকে ঘিরে। আর সেই শোকার্ত গরিবের ঘরে বসে রমেন ঠিক আগের মতোই মিশে গেল সকলের সঙ্গে। পড়াশুনো সাঙ্গ করে বিলেতেই ভালো চাকরি পেয়েছিল সে। টাকা জমিয়ে ছুটি নিয়ে দেশে এসেছে, উঠেছে হোটেলে। 3 মাসের মেয়াদ। মা কান্না বিজড়িত গলায় বললেন, সংসারের হাল তো দেখছো, হুমু তো গেল, নন্দুকে বিয়ে যে দেব তেমন সঞ্চয়টুকুও নেই। অথচ শুধু হাতে তো মেয়ের বিয়ে হয় না। রমেন হেসে বলল, নন্দুর জন্য ভাবনা কি? অত সুন্দর মেয়ে। সুন্দরে কিছু হয় না রমেন, সুন্দরের কোনো মূল্য নেই, মূল্য শুধু টাকার। মার এসব প্রলাপ বিলাপ শুনে রাগে শরীর জ্বলছিল নন্দিতার। বরুণকে গিয়ে সব কথাই বলেছিল। মৃদু হাসে বরুণও খুব ভালোভাবে ধোলাই করে দিয়েছিল তার মাথা। আর সুযোগ বুঝে কিছুদিন বাদে রমেন বলেছিল, দেখলে তো কিরকম কথা রেখেছি। বুড়ো কুঁচকে নন্দিতা বলল, কি কথা?
বলেছিলাম ফিরে আসবো। ও, বলেছিলাম তো ভুলবো না। বলোনি বুঝি? একটুও না। তুমি দেখছি একেবারে বাকসিদ্ধ পুরুষ, নয়তো কি? নন্দিতা আর চোখে হাতের ঘড়ি দেখছিল। বরুণের সঙ্গে দেখা করবার সময় বয়ে যাচ্ছে তার। রমেন একটু বিষণ্ণ হয়ে বলল, আমি কিন্তু কল্পনাও করিনি ফিরে এসে অমলকে আর দেখব না। তোমাদের সকলের মুখে এত দুঃখ দেখব। তুমিও কত অন্যরকম হয়ে গেছ। আসলে রমেন নন্দিতার ভাবান্তরের কারণটা ভেবেছিল দাদার মৃত্যু। নন্দিতা দীর্ঘশ্বাস ছাড়ল। দাদা এবং অতীতের ভালোবাসা দুইয়ের জন্যই হঠাৎ বুকের ভিতরটা মুচড়ে উঠল তার। আস্তে আস্তে বলল, দিন তো মানুষের বশে থাকে না। সুখে হোক দুঃখে হোক কেটেও যায়, বদলেও যায়। আসবার সময় আমার আসল ভয়টা কি ছিল জানো? কি? হয়তো দেখব এসে তোমার বিয়ে হয়ে গেছে। নন্দিতা বাঁকাভাবে হাসল। আরও একটা ভয় ছিল। আরও ভয়? এমনও তো হতে পারত আগের বিদ্যুৎ আর চমকালো না আমাদের মধ্যে। মানে? মানে দেখা হবার পরে অল্প বয়সের মনটা আর খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেছে বুঝি? আমার নিষ্ঠা নিশ্চয়ই প্রশংসার যোগ্য, কি বলো? নন্দিতা জবাব দিল না। আমি কিন্তু আসলে রথ দেখার কলা বেচা দুয়ের সমন্বয় ঘটাতেই দেশে এসেছি। যথা? যথা একটি বাঙালিনীকে বিবাহ করে একটি চাকরির খোঁজ। হঠাৎ বাঙালিনী কেন? তোমার মতো ছেলেদের তো মেম সাহেবই যোগ্য স্ত্রী। আমার মতো ছেলেদের মানে? নামের পিছনে ডিগ্রির লম্বা ল্যাজ আর টাকা। ল্যাজ আর লম্বা হলো কই? ফিরে গিয়ে আর একটা কাজ আছে আমার। 6 বছরেও শেষ করতে পারলে না কাজ? এখান থেকে গিয়ে 4 বছর 2 চোখ শুধু বইয়ের অক্ষরে নিবদ্ধ রেখেছি, আর কোনো দিকেই তাকাইনি। কলেজের পাঠ সাঙ্গ হতে ভালো চাকরি পেয়ে গেলাম একটা। এবার থিসিসটা শেষ করব। তাহলে আর এখানে চাকরি খুঁজছো কেন? এই গরিব দেশে তোমার যোগ্য চাকরি কই? নিশ্চয়ই 4 অঙ্কের কমে পোষাবে না। 4 অঙ্কের কমে পোষাবে না তোমার? পোষাবে পোষাবে। হেসে নন্দিতার দিকে তাকিয়ে বলল, ও বিষয়ে না কামান উঁচু। আমি ভেবে দেখেছি আমার প্রথমাই শুধু আমার শেষতমা হতে পারে, আর কেউ নয়। নন্দিতা গম্ভীর হয়ে গেল। গম্ভীর থেকেই বলল, যদি তুমি আমাকে ভেবে কথা বলে থাকো তাহলে আমি দুঃখিত। কেন? আমি সেই 12 বছরের বালিকাও নই, 15 বছরের কিশোরীও নেই। আমার বয়স 21। নিজের প্রেম পরিণয়, ভালো খাওয়া ভালো পড়া ছাড়াও অন্য কিছু ভাববার আছে আমার। অথচ আমি তো আমার সেই 17 বছর থেকে 20 বছরের দিনগুলো নিয়ে এই 6 বছর মাঝে মাঝেই তোমাদের সেই বেলেঘাটার বড় বাড়িটাতে ঘুরে ফিরে আসতুম। মজা মন্দ নয়, কিন্তু কথাটা তাহলে কি দাঁড়ালো? তুমি বিয়ে করতে চাও না, এই তো? অথবা আমাকে চাও না? রমেন, আমাকে এক জায়গায় বেরোতে হবে, জরুরি কাজ আছে আমার। হঠাৎ রমেন বলল, নন্দু, বরুণকে আমি চিনি। কি? চমকে মুখ তুলল নন্দিতা। তারপরেই সহজ হয়ে বলল, হ্যাঁ, সে কিছুটা খ্যাতনামা এদেশে। আমার সহপাঠী ছিল স্কুলে। জানি। এরপরে বলবে তো সে ম্যাট্রিকটাও পাশ করেনি।
না, তা বলবার জন্য। নন্দিতা অধীর হয়ে বলল, তাকে যে রাস্টিকেট করা হয়েছিল তাও আমি জানি। লোকেরা অন্য কথা রটালেও আসল কারণটা হেডমাস্টারের সঙ্গে গান্ধীবাদে সে একমত হতে পারেনি। এই ছিল তার বড় অপরাধ। আমি কিন্তু তাও বলতে চাইনি। যাকে বরুণের আলোচনা থাক। বরুণকে আমি নিজেই এতটা চিনি যে অন্য কারোর মুখ থেকে কিছু শুনতে আমি রাজি নই। কিন্তু নন্দু, তুমি তোমার মা বাবার অবস্থাটা নিশ্চয়ই বিবেচনা করবে। তারা দুঃখী, তারা পুত্রশোকে কাতর। তারা তো নিশ্চয়ই চাইবেন না তাদের ছেলে যে সর্বনাশের পথে পা বাড়িয়ে নিঃশেষ হয়ে গেল। তুমিও সেই পথেই চলো। মা বাবা বোধহয় তোমাকে বলেছেন না যে বরুণী দাদার মৃত্যুর জন্য দায়ী? একরকম তাই। এবং আমি তো বিশ্বাস করেছি। এবং আমি বলছি তোমাকে, তুমি যা করছো ঠিক করছো না। হাসপর্দার একটা সীমা আছে রমেন, ভুলে যেও না। এই বাড়িতে তুমি একজন তৃতীয় ব্যক্তি মাত্র। আমি দুঃখিত, আমাকে একটু কটু কথা বলতে হলো, কিন্তু তার জন্য তুমিই দায়ী। নন্দু, স্বীকার করতে লজ্জা নেই, আমি বরুণকে ভালোবাসি। আমি তাকে একজন বিশেষ মানুষ বলে স্বীকার করি। সে ত্যাগী, মৌগী নয়। সে সর্বশান্ত, দরিদ্র নয়। তার কাছে মেয়েরা মা, বোন বা প্রেমিকা যে চেহারাতেই আসুক, তার মধ্যে কোথাও কোনো মলিনতা নেই। আপন কুক্ষিগত করে স্ত্রী হিসেবে ব্যবহার করবার বাসনাও তার নেই। সে সত্যি মুক্ত পুরুষ। এর পরে অবশ্য রমেনের আর কিছু বলবার ছিল না। আর নন্দিতার ঘড়িতেও নির্দিষ্ট সময়ের ঘরে কাঁটা এসে ঠেকেছিল। ছুটে এসে মাছ ধরল সে। তারপর একেবারে সোজা বরুণের আস্তানায়। বালিগঞ্জ স্টেশন রোডে একটা ঘর ভাড়া নিয়ে থাকত সে। সেখানেই তার চেলা চামুন্ডারা এসে ভিড় করত। কথা ছিল নন্দিতা এলে বেরিয়ে আসবে বরুণ, তারপর অন্য কোথাও একা হবে তারা। প্রেম হবার পর থেকে এই নিয়মটাই প্রায় কায়েমি হয়েছে। কিন্তু সেদিন বরুণকে পাওয়া গেল না। ছেলেরা কি সব ইস্তাহার লিখতে ব্যস্ত ছিল। হতাশ হৃদয়ে নন্দিতাও খানিক্ষণ ভদ্রতা করে হাত মিলল। তারপর উসখুস করে বলল, ঠিক কোথায় গেছেন বলতে পারো? আমার খুব বেশি দরকার ছিল। একটি ছেলে বলে উঠল, বোধহয় বিপাশাদির ওখানে। বিপাশা? হ্যাঁ, বিপাশা তালুকদার, নতুন এসেছেন তিনি। হঠাৎ একটা কুটিল সন্দেহে শক্ত হয়ে দাঁড়ালো নন্দিতা। ভুরু কুঁচকে বলল, উনি বুঝি আজকাল প্রায় বিপাশার ওখানে যাচ্ছেন? দুজন ছেলে চোখাচোখি করল। একজন বলল, ওরা বোধহয় শিগগিরই একসঙ্গে কেরালাতে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে যাবেন, তাই পরামর্শ দরকার হয়। ও। নন্দিতা ছিটকে বেরিয়ে এলো। একসঙ্গে অনেকগুলো কথা তার মনে হলো, অনেকগুলো ব্যবহারের অর্থ খুঁজে পেল। কাছাকাছি একটা পার্কে ঢুকে বসে রইল গুম হয়ে। বাড়ি ফিরল অনেক পরে, এবং সেই রাতে তার খাওয়া হলো না। পরের দিন ভোর হতেই বেরিয়ে এলো। একমাত্র মা বাদে সবাই তখন ঘুমুচ্ছিল। মা পিছে পিছে দরজা পর্যন্ত এসেছিলেন কিছু বলবার জন্য। নন্দিতা অবকাশই দিল না। বরুণও অবশ্য ঘুমুচ্ছিল, কিন্তু তাকে ধরতে হলে এই সময়টাই প্রশস্ত। তাছাড়া এই সময়টাতে সে একাও থাকে। ধাক্কাধাক্কি করে ঘরে ঢুকতেই সহাস্য অভ্যর্থনায় ব্যাস হয়ে উঠল। নিজের ভাগ্যকে এবং সুন্দর সকালটিকে সহস্রবার ধন্যবাদ দিল। কিন্তু সেসবে কান দিল না নন্দিতা। সোজা চোখে তাকিয়ে বলল, তুমি কোথায় কাল গিয়েছিলে?
আর যাবেই যদি, তাহলে আসতে বলেছিলে কেন? মরুন কপাল চাপড়ে বলল, আরে সে এক মহা ব্যাপার। তুমি শান্ত হয়ে বসো, চাটা খাও, সব বলবো। আমি চা খেতে আসিনি, জানতে এসেছি বিপাশাকে নিয়ে কবে তুমি কনফারেন্সে যাচ্ছ। বিপাশাকে নিয়ে? মরুন আকাশ থেকে পড়ল, কাল তুমি বিপাশার ওখানে যাওনি? এসব কে বলল তোমাকে? যারা তোমার সারাদিনের গতিবিধির খবর রাখে তারাই বলেছে। ভুল বলেছে। তবে কোথায় গিয়েছিলে? এবং কালই নয়, আজকাল প্রায়ই তোমাকে পাওয়া যায় না। আমার সঙ্গে কথার খেলাপি এই তো তোমার প্রথম নয়। নন্দিতা, তুমি জানো না কত ধরনের কাজে আমাকে কত গোপনভাবে চলাফেরা করতে হয়। তাই রাগ করছো। আমি যে কাল বেঁচে ফিরে এসেছি সেটাই আশ্চর্য। কেন, কি হয়েছিল? এক জায়গা থেকে দুটো রিভলভার নিয়ে আসছিলাম। যাকে যাকে ওসব কথা থাক। মোট কথা, তুমি যা শুনেছ বা যা শুনছ বা যা সন্দেহ করছো তা তো সত্যি নয়। তাহলে কি ছেলেটা আজে বাজে কথা বলেছে? বাজে কথা হয়তো নয়, কিন্তু ভুল বলেছে। চা এনে দিল বরুণের ভৃত্য। চা খেতে খেতে বরুণ গাঢ় গলায় এমন সব কথা শোনালো যার পরে নন্দিতার মনে এক ফোঁটা কাঁটাও রইল না। আসলে কথা বলাও একটা শিল্প। সেই শিল্পে বরুণ সিদ্ধভাগ ছিল। খানিকটা বোঝালে সাদাকেও সে লাল দেখাতে পারত। সেই লাল দেখিয়ে দেখিয়ে আরো মাস কয়েক টেনেছিল নন্দিতাকে। কি একটা জেদ থেকে, প্রতিযোগিতা থেকে নন্দিতাও অনেক দূর অগ্রসর হয়েছিল। তারপর একদিন পালালো বরুণ। বিপাশাকে নিয়েই পালালো। শরীর মন দুদিক থেকেই হৃত সর্বস্ব হয়ে ঘরে ফিরল নন্দিতা। কিন্তু নন্দিতার কপালে আরো দুঃখ ছিল। বছরের শেষে বৃষ্টিতে ভিজে, মুখে ঠান্ডা বসে, বলতে গেলে প্রায় বিনা চিকিৎসায় বাবাও মারা গেলেন। কিন্তু রমেন, রমেন, তুমি কোথায় ছিলে এতদিন? কবে চলে গেলে? কবে ফিরে এলে? এতদিন বাদে, এত কিছুর পরে আজই কি দেখা হবার বিধিলিপি ছিল আমার? কিন্তু আমি কি এতই বদলে গেছি যে চিনতেও পারলে না? নাকি ইচ্ছে করে ফিরিয়ে নিলে চোখ, দেখেও না দেখার ভান করলে? নাকি প্রতিশোধ? কার উপর প্রতিশোধ? আমি কি তোমার প্রতিশোধের যোগ্য? আমি এখন এক হাল ভাঙা পাল ছেঁড়া ফুটো নৌকো, যার বাপ নেই, ভাই নেই, 5 বছরে 6 মাস শয্যাশায়ী। এক বোন দুশ্চরিত্র, আর এক বোন তার যৌবন নিয়ে ব্যর্থ। আর আমি তাদের অন্নদাত্রী। আমি 5 মাস মাইনে পাই না। আমি চাল কিনতে পারি না রমেন, পেট ভরে খেতে দিতে পারি না। একটা অনন্ত অন্ধকারের দেয়াল আমাকে চেপে ধরেছে চারিদিক থেকে। হ্যাঁ রমেন, ভুলের মাসুল আমি অনেক গুনেছি, অপরাধের চেয়ে অনেক অনেক বেশি। তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু তুমি ঠিক তখনই কেন ঘরে এলে? আমাকে যখন ওরা ডেকেছেন জিজ্ঞাসাবাদ করতে, আমি সব প্রশ্নের জবাব দিতে পারতাম। হঠাৎ ওরা সতর্ক হয়ে উঠে দাঁড়ালেন। একজন নিচু গলায় বললেন, ডিরেক্টর, ডিরেক্টর। সঙ্গে সঙ্গে তুমি টকটকে চেহারা নিয়ে ঘরের মধ্যে এলে, থামলে,
চারিদিকে তাকালে, আমার দিকেও তোমার চোখ পড়ল, একটু কি থমকালো, চলে গেলে তো তৎক্ষণাৎ। আমি জানি না কেন এসেছিলে, কি বলতে এসেছিলে, আর কেনই বা চলে গেলে। মাঝখান থেকে আমি ওদের কোনো প্রশ্নই শুনতে পেলাম না, কোনো প্রশ্নেরই জবাব দিতে পারলাম না। আমার বুকের মধ্যে হাতুড়ি পিটছিল। আমি সেই শব্দ শুনতে শুনতে হিম হয়ে দাঁড়িয়েছিলাম, আর এক সময় চোরের মতো বেরিয়ে এলাম। চাকরি আমার হলো না রমেন। আমার যদি 30 হয়, তবে তোমার কত হলো রমেন? 35? হ্যাঁ, তুমি আমার চেয়ে 5 বছরের বড়। তবু আমি তোমাকে দাদা না বলে রমেন বলে ডাকতাম দেখে কত বকুনি খেতাম সকলের কাছে। বড়দি, মেজদি চোখ কোঁচকে বলতেন, পাকা মেয়ে। আর এখন তুমি একটা টকবকে যুবক মাত্র। আর আমি দুঃখে দারিদ্রে হতশ্রী এক মধ্যবয়স্কা স্ত্রীলোক। সত্যি তো, তুমি আমাকে চিনবে কেন? আমাকে তুমি ভুলে গেছো? সত্যি ভুলে গেছো? সত্যি রমেন, সত্যি? নন্দিতার চোখ ছাপিয়ে জল এলো, আকাশ ছাপিয়ে বৃষ্টি এলো, আর একটা ফাঁকা ট্রামও এসে গেল তক্ষুনি। সুখ, দুঃখ, ভাবনা, চিন্তা সব ভুলে ছুটতে ছুটতে নন্দিতা এবার ঠিক ধরে ফেললো ট্রামটা।